গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দেশে স্মার্টফোন ব্র্যান্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে 12 থেকে 15 ইভেন হচ্ছে 20,000 টাকা প্রাইস পয়েন্টে বেশি বেশি স্মার্টফোন লঞ্চ করে থাকে। সেখানে হচ্ছে সবাই সবার বেস্টটা দিয়ে চেষ্টা করে, কিন্তু 10,000-এ বলতে গেলে তেমন বেটার স্পেক গুড লুকিং স্মার্টফোন দেখা যায় না নামি দামি ব্র্যান্ডগুলোর কাছ থেকে। তবে বর্তমান সময়টা অনেকটা আলাদা। এই 10,000-এর যে মার্কেটটা আছে সেইটা ধরতে সকল স্মার্টফোন ব্র্যান্ডগুলো বদ্ধপরিকর। অ্যান্ড তারই ধারাবাহিকতায় হচ্ছে ভিভো লঞ্চ করে দিল তাদের নতুন একটি মডেল ভিভো Y01। আর এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 9,999 টাকা। আর 10,000 টাকায় কেমন হবে, ভালো খারাপ, কার জন্য এইটা, আর কারা কারা কিনবেন, সব কিছু তাই জানতে হলে অবশ্যই ফুল রিভিউ দেখার আমন্ত্রণ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে SK টেলিকম। তাদের শপে আপনারা ভিভোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আরও কিছু ডিসকাউন্ট অ্যান্ড গিফট অফার তো থাকছে। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। ডিজাইন নিয়ে সবসময় ভিভো আলাদা কিছু করার চেষ্টা করে, তার জন্য সর্বদাই তারা হচ্ছে সুন্দরী স্মার্টফোন বা গুড লুকিং স্মার্টফোন লঞ্চ করে থাকে। আজকে আমার হাতে আছে ভিভো Y01। এইটা দেখতে তাদের যে আগের Y15s ছিল সেটার মতোই। পরিবর্তন বলতে গেলে একটা ক্যামেরা কমিয়ে দিয়েছে আর সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টটা সরাই দিয়েছে, যদিও ফিঙ্গারপ্রিন্টটা থাকলে আরও ভালো হতো। এর ব্যাক পার্টে প্লাস্টিক ব্যাগ, যার উপরে হচ্ছে লম্বা লাইন আকারের টেক্সচার দেওয়া আছে। আর এর যে এক্সেপে 3D অ্যানিমেশন দেওয়া, যা আসলে ডিফারেন্ট কালার শো করে। আর এর টেক্সচার দেওয়ার কারণে হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে না, আর গ্রিপও ভালো পাওয়া যায়। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। তবে এইটা আমার কাছে কেন জানি আরও কম মনে হচ্ছিল, কারণ এর সাইড দিয়ে অনেকটা কার্ভ করে দেওয়া, যার ফলে ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। আর এর ওয়েট হচ্ছে 178 গ্রাম। ওয়েট নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল খুবই ভালো। এক হাতে ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। হ্যান্ড ফিল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে 5000 mAh ব্যাটারি হওয়ার পর। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটনের পজিশন ভালো জায়গায় ছিল অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকি ছিল। উপর দিকে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 1 TB পর্যন্ত। আর এর বাম পাশটা সম্পূর্ণ খালি। আর এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মেন মাইক্রোফোন, USB পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। অ্যান্ড এখানে হচ্ছে তারা USB পোর্টের জায়গায় যদি Type-C পোর্ট দিত তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। অ্যান্ড এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সাউন্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল, একেবারে লাউডও না আবার একেবারে কম এমনও না। Y01-এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে। ভিভো এই ডিসপ্লেকে ক্লেম করতেছে হেলো ফুল ভিউ ডিসপ্লে নামে। আর এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI ডেন্সিটি হচ্ছে 270 PPI। প্র্যাকটিক্যাল কথা বলে ডিসপ্লেটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল। HD+ হওয়ার জন্য অবশ্যই শার্পনেসে ঘাটতি ফিল করবেন, তবে 10,000 টাকায় কেউ হচ্ছে ফুল HD+ ডিসপ্লে দেয় না, এটা মাথায় রাখবেন। তাছাড়া এর মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে আমি কোনো ল্যাগ বা স্টার্টারে দেখা পাইনি, তবে হার্ডকোর ইউজ করার সময় কিছুটা টাচ লেটেন্সি খেয়াল করেছি, যেমন হচ্ছে গেম প্লে করার সময়। নেগেটিভিটি নিয়ে বলতে গেলে নেগেটিভিটি খেয়াল করিনি, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, ডিসপ্লে ব্লিডিংও ছিল না। তবে এটার যে চিন অ্যান্ড বেজেল সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে এটা নিয়ে প্রাইস অনুযায়ী কমপ্লেন করার কিছু থাকছে না। আর এর প্রোটেকশন হিসেবে কী থাকছে সেটা জানা যায়নি, যার জন্য অবশ্যই গ্লাস প্রোটেক্টর লাগিয়ে ইউজ করবে। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ব্রাইট হয়, ইনডোর অ্যান্ড শ্যাডো কন্ডিশনে ভালোভাবে ইউজ করা যায় কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হবে। এই ফোনটি রেয়ারে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.2। আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচারও 2.2। সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখে আমি মনে করেছিলাম যে এটাতে হয়তো বা পোর্ট্রেট মোড নাই। ইভেন হচ্ছে আপনারা যে ক্যামেরা ইউআইতে ঢুকেও বুঝতে পারবেন না যে আসলে এটাতে পোর্ট্রেট মোড আছে কি না, কারণ এখানে পোর্ট্রেট অপশন আছে বাট হচ্ছে লেখা নাই বা সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে পোর্ট্রেট মোডে যাইতে হলে আপনাদের কর্নারের যে লেন্স লেখাটা আছে সেখানে হচ্ছে ক্লিক করে বুকে সিলেক্ট করে তারপরে পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করতে পারবেন। তো চলুন দেখা যাক এর তুলো ছবিগুলো। ডেলাইটে 13 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে সেটা হচ্ছে ভালো আলোতে। লো লাইটে গেলে এটাতে হচ্ছে নয়েসের দেখা পাওয়া যায় আর গ্রেন আসে।
আরেকটা জিনিস হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটু স্যাচুরেটেড কালার প্রডিউস করে, আর এটাতে হচ্ছে গ্রিন অ্যান্ড রেড কালারটাকে একটু বেশি রিপ্রোডিউসড করে, যেটা সবার কাছে ভালোই লাগবে, খারাপ লাগেনি আমার কাছে। অপর দিক দিয়ে এর হচ্ছে পোর্ট্রেট মোডের কথা বললে, এটা হচ্ছে সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড। এটাতে হচ্ছে এজ ডিরেকশন ক্লোজ টু ন্যাচারাল বলা যায় না, এজ ডিরেকশন হচ্ছে কিছু কিছু জায়গায় মিসম্যাচ দেখা পেয়েছি, অ্যান্ড ডিটেলসেরও কিছুটা ঘাটতি দেখা যায়। তাছাড়া প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকই আছে বলা যায়। ফ্রন্টের 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে বলতে গেলে এটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, কারণ 5 মেগাপিক্সেল হলেও এটাতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারতেছিল অ্যান্ড যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে। যদি একটু বিউটি অ্যাড করে দেয় তবে এটা আমার কাছে খারাপ লাগেনি, অ্যান্ড একটু স্যাচুরেটেড কালার প্রডিউস করে, তাছাড়া হচ্ছে ভালোই ছিল। অ্যান্ড এর যে সফটওয়্যার বেসড পোর্ট্রেট, এইটা মোটামুটি লেভেলের বলা যায়, অতটা পোর্ট্রেট দেয় না, কিন্তু তারপরে হচ্ছে যে সফটওয়্যার বেস এর থেকে বেশি ভালো হবে না। তো চলুন কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এতে থাকছে মিডিয়াটেক হেলিও P35, যেটা মূলত 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, অ্যান্ড এটা হচ্ছে তাদের যে আগের Y15S ছিল সেটাতে হচ্ছে সেম প্রসেসরই ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ওটার প্রাইস তখনকার সময় হচ্ছে 14,000 টাকা ছিল। তো প্রাইস অনুযায়ী চিন্তা করলে হচ্ছে যে এটা 10,000 টাকায় ভালো একটা প্রসেসরই বলা চলে। আর এটা হচ্ছে অক্টাকোর প্রসেসর, যার 4টি পারফরমেন্স কোর হচ্ছে 2.35 গিগাহার্জের কোটেক্স A53, আর বাকি 4টি পাওয়ার এফিশিয়েন্ট কোর হচ্ছে 1.8 গিগাহার্জের কোটেক্স A53। আর এর জিপিওতে থাকছে পাওয়ার বিওয়ার G8320। ফোনটির র্যাম রোম ভ্যারিয়েন্টে থাকছে 2GB র্যাম অ্যান্ড 32GB রোম, অ্যান্ড এখানে হচ্ছে তারা যদি 3GB 32GB দিয়ে দিত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, অনলাইন ক্লাস অ্যান্ড টুকটাক গেম প্লেগুলো করে নিতে পারবেন। বাট এর থেকে বেশি হার্ডকোর গেম প্লে যারা করতে চান তারা আসলে এই প্রাইস পয়েন্টে এর থেকে বেশি পারফরমেন্স পাবেন। কিন্তু তারপরে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে আমি কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। তবে হচ্ছে যে 6-7টা অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু করবেন তখন হচ্ছে কিছুটা স্টার্টারের দেখা পেয়েছি। গেম প্লে নিয়ে বলতে গেলে এটাতে হচ্ছে আমি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, টেম্পল রান, তারপরে অ্যাসপল্ক 8 খেলেছিলাম। গেম প্লে ভালোই ছিল। কল অফ ডিউটি হচ্ছে লো টু মিডিয়াম গ্রাফিক্সে প্লে হয় অ্যান্ড টুকটাক ল্যাগের দেখা পেয়েছি, বাট অ্যাসপল্ক 8 ভালোভাবেই খেলা যাচ্ছিলো, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাইনি, অ্যান্ড ফ্রি ফায়ারও ভালোভাবে খেলতে পারতেছিলাম। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন অ্যান্ড ফান্টাসওয়েস 11.1। ফান্টাসওয়েস নিয়ে বলতে গেলে এটা হচ্ছে কিছুটা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই, কিন্তু কিছুটা হচ্ছে কাস্টমাইজ, অ্যান্ড এখানে এক্সট্রা কোনো ব্লুটুথ দেখিনি, অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি, আর এক্সট্রা কোনো অ্যাডটেড আসে না, সো এই দিক থেকে হচ্ছে প্যারাতে পড়বেন না। সিকিউরিটি নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, শুধু হচ্ছে সফটওয়্যার বেস ফেস আনলক আছে, সেটা হচ্ছে ফাস্ট তবে ভালো আলোতে, তবে লো লাইটে গেলে কিছুটা হচ্ছে স্ট্রাগল করে। এই ফোনটির ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, গেম প্লে সব কিছু করে প্রায় আমি 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা হচ্ছে টুকটাক ফোন ইউজার, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, কথা বলা, অনলাইনে ক্লাস করা, তারা হচ্ছে এটা দিয়ে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এর বক্সেই থাকছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগে। ওভারঅল 10,000 টাকা প্রাইস পয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটার অনেকগুলো ভালো দিক আছে, তবে কিছু খারাপ দিকও আছে। আগে ভালো দিকগুলো বলে নেই, যেমন হচ্ছে এর যে ডিজাইনটা সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অনেকটা হ্যান্ডি একটা ফোন। অ্যান্ড এর যে ব্যাটারি ব্যাকআপ, 5000 mAh ব্যাটারি হওয়ার পরে এটা যথেষ্ট স্লিম, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপটা ছিল খুবই ভালো। অ্যান্ড পারফরমেন্স নিয়ে মনে হয় না যে কেউ অসন্তুষ্ট হবেন। 10,000 টাকা প্রাইস পয়েন্টে P35 যথেষ্ট ভালো একটা প্রসেসর। খারাপ দিক বলতে গেলে এখানে হচ্ছে তাদের 3GB 32GB দেওয়ার দরকার ছিল, প্লাস হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দরকার ছিল, তাতে হচ্ছে কাস্টমারে পিক করতে সুবিধা হতো। তাছাড়া বাকি সব কিছু আমার কাছে ভালোই লেগেছে।